একটা জিনিস মাথায় রাখতে হবে যে সব আকাঙ্ক্ষা এক বসন্তে ফুটানো যাবে না। সংস্কার ভালো জিনিস, খারাপ জিনিস না। এবং এই সংস্কার যদি হয় যে মানুষটা সংস্কারের বোঝে না, সেও বেনিফিটেড হবে, কোনো সন্দেহ নাই তাতে। কি কি করতে পারলাম সেটাকে র্যাটিফাই করতে হবে, কি কি করবার জন্য চেষ্টা করব আগামী 10 মাসে সেটা লেখা থাকতে হবে, আর যা যা করতে পারলাম না তার তালিকাটাও একটা চার্টারের মাধ্যমে লিখিত প্লেজ আকারে থাকতে হবে টু দ্য নেশন। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আমরা যে দেখলাম যে ফেব্রুয়ারিতে নির্বাচন যদি করতে হয় তাহলে সংস্কার ও বিচারের দৃশ্যমান অগ্রগতি হওয়া দরকার, এবং আমরা সংস্কার নিয়ে কাজ চলছে, বিচারও চলছে, কিন্তু এই সময়ের মধ্যে কি আসলে দৃশ্যমান বা সংস্কারটা, প্রয়োজনীয় সংস্কার যেটা ন্যূনতম বা বিচার, সেটা করার জন্য আসলে যে প্রস্তুতি সেটা কি যথেষ্ট মনে করেন? দেখেন, সংস্কার কিন্তু আসলে চলছে, অলরেডি সংস্কার করা হচ্ছে। মাঝখানে আমরা যে আপনার ঐক্যমত কমিশনের একটা মিটিংয়ে ছিলাম ফরেন সার্ভিস একাডেমিতে, সেখানে যে মাননীয় যে আইন উপদেষ্টা ছিলেন উনি কিন্তু ওনার ডিপার্টমেন্টে কি কি কাজ করেছেন সংস্কার ওয়াইজ তার কিন্তু একটা ফিরিস্তি দিয়েছেন, এবং ওটার প্রেক্ষিতে কিন্তু আমিও প্রেসে দাবি করেছি, মিটিংও দাবি করেছি যে এরকম প্রত্যেকটা মিনিস্ট্রির অ্যাডভাইজারদের ওনাদের প্রতি মাসের আমলনামার একটা হিসাব দেওয়া দরকার, এবং আপনাদের 10 মাস পার হয়ে জুলাই আগস্টে 1 বছর হয়ে যাবে, সবার ডিপার্টমেন্টের ফিরিস্তি দেওয়া দরকার। এবং ইতিমধ্যে আমি জানলাম যে সরকার সিদ্ধান্ত নিয়েছে আগস্ট মাসে আপনার 12 মাসের সবার ডিপার্টমেন্ট ওয়াইজ আমলনামা এবং অন্তর্বর্তীকালীন সরকারের একটা সার্বিক কার্যক্রমের বিবরণী তারা দিবেন। এবং আমাকে ব্যক্তিগতভাবে দেখলাম যে ট্যাগ করে আপনার বিডার আশিক ভাই উনি একটা ফিরিস্তি দিয়েছে যে ওনার কাজের আমলনামা উনি বলছে আর কি, যে আমি আসার পরে আমি কি কি করেছি, কি কি করবার প্রস্তুতি নিয়েছি, হাফওয়ে কোনটা আর কোনটা এখনো করতে পারিনি, পরিকল্পনায় আছে। উনি বিশাল ফেসবুক পোস্ট দিয়েছেন। তো এইরকম একটা জায়গায় হচ্ছে যে অলরেডি কাজগুলো চলছে। এই ঐক্যমত কমিশনের কনভারসেশনটা ধরেন জুলাই আগস্টে হয়ে যাবে, আগস্ট নাগাদ আমরা ধারণা করছি যে জুলাই সনদটা হয়ে যাবে, তখন আমাদের কাছে এই জিনিসটা আরও পরিষ্কার হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে সব আকাঙ্ক্ষা এক বসন্তে ফুটানো যাবে না, এটা হচ্ছে সব বসন্তে নতুন নতুন করে ফুল ফুটাইতে হবে। এই জন্য হচ্ছে আমাদের একটা আকাঙ্ক্ষার সাগর তৈরি হয়েছে, এগুলো নিয়ে আমরা কথা বলেছি। পারহ্যাপস আমরা মানে ইন ফিউচার কোনো একটা সময় আমরা বলবো যে এই সময়টাতে আমরা কত মানে মজা করে ফ্রিলি কথা বলতে পেরেছি। ইট কুড হ্যাভ বিন পারহ্যাপস দ্য হিস্টোরিক মোমেন্ট ফর অল অফ আস। তো সেই জায়গাতে হচ্ছে যে কতটুকু করতে পারলাম না সেটার ব্যাপারে একটা লিখিত একমত, একটা চার্টার হওয়া উচিত বলে আমি মনে করি। আমি বারবার এটা বিভিন্ন জায়গাতে বলেছি যে আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ওয়ান। কি কি করতে পারলাম সেটাকে র্যাটিফাই করতে হবে, কি কি করবার জন্য চেষ্টা করব আগামী 10 মাসে সেটা লেখা থাকতে হবে, আর যা যা করতে পারলাম না তার তালিকাটাও একটা চার্টারের মাধ্যমে লিখিত প্লেজ আকারে থাকতে হবে টু দ্য নেশন, যে জাতি জানতে হবে, যেন আমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে 2025 সালে তো আপনারা এই ওয়াদাটা দিয়েছিলেন আমাদেরকে, এইটা করবেন বলেছিলেন, 13 কতে এমনটা লেখা ছিল, করলেন না কেন? এবং এটা একটা কনস্টিটিউশনাল ভিত্তি দিয়ে দিতে হবে এই চার্টারকে। যদি এটা কেউ ফেইল করে তাকে জবাবদিহিতার আওতায় আনা যেন যায়। জবাবদিহিতা মানে ফৌজদারি জবাবদিহিতা না, কনস্টিটিউশনাল অ্যাকাউন্টেবিলিটি, যে রাষ্ট্র তাকে জিজ্ঞেস করতে পারবে যে কেন এটা হচ্ছে না, এটা প্রোগ্রেস কোথায়। তো সেই জায়গাতে আমি বোধ করছি যে একটা প্রচণ্ড আশাবাদী জেনারেশন আছে, আপনার প্রায় 4 কোটি ইয়াং ভোটার্স আছে, ভোটের বাইরেও কিন্তু একটা তরুণ জনগোষ্ঠী আছে। এই আন্দোলনে 8 বছর 10 বছর 12 বছর 13 বছরের ছেলেমেয়েরাও কিন্তু অ্যাক্টিভ ছিল। আগামী 10 বছর যারা ভোটার হবে সবাই কিন্তু 24-এর আন্দোলনের ভোটার, এবং আগামী 30 থেকে 40 বছর পরেরও রাজনীতি কিন্তু এই তরুণরাই ডিকটেট করবে। অতএব এটা কিন্তু একটা হিস্টোরিক্যাল পরিবর্তন দেশে অলরেডি হয়ে গেছে। আমরা এটা দেখতে পাচ্ছি না কেন? কারণ হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে বয়ান ওয়াইজ যারা সবচেয়ে ডমিনেন্ট পলিটিক্যাল পার্সন, সিভিল সোসাইটি মেম্বার, এদের সবার বয়স হচ্ছে 40-এর উপরে। এই জন্য তাদেরকে চোখে পড়ছে না আমাদেরকে, কিন্তু তরুণদের মনস্তত্ত্বে একটা হিউজ পরিবর্তন হয়ে গেছে। অতএব এই সংস্কারের ধারাবাহিকতা চালিয়ে যেতেই হবে। যারা চালাতে পারবে না তারা বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ হবে অথবা মুসলিম লীগ হবে, এটা তাদের চয়েস, যে রাজনীতিতে আপনি প্রাসঙ্গিক থাকবেন না আওয়ামী লীগ মুসলিম লীগ হয়ে যাবেন, এর বাইরে আর কোনো আলাপ নাই। জি, আপনার কাছে ওই জুলাই সনদটা আমার কাছে যখন মনে হচ্ছে যে জুলাই সনদের উপরে তো কোন কোন বিষয় ঐকমত্য হচ্ছে তার উপর অনেক কিছু নির্ভর করছে, আপনার কাছে কি মনে হয়, কতটা আশাবাদী? অনেক কিছু নির্ভর করছে আমার মনে হয় না, আমি খুব আশাবাদীও না। জুলাই সনদে মানে
খুব বেসিক কিছু জিনিসের হয়তো একমত হবে। ফুয়াদ ভাই একটা কথা বলেছেন যে আমাদের প্রত্যাশার একটা সাগর তৈরি হয়েছে, সম্ভবত এটাই আমরা কোনো একদিন আলোচনা করব। এই সাগর তৈরি হওয়াটাই পারহ্যাপস একটা বড় ঝামেলা তৈরি করেছে। কিন্তু সাগর যদি থাকে, আমাদের প্রত্যাশা সাগর থাকবে, সেই সাগরে আমরা একদিন যাব, কিন্তু যাওয়ার পথটা তো তৈরি করতে হবে। সেইটাই তো সনদ হতে পারে। আমরা যাব এখানে, আমরা একটা নদীর যাত্রা পথ হচ্ছে পাহাড় থেকে শুরু হয়েছে, আস্তে 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 আমরা সেই সাগরে যাব, কিন্তু সেই পথটাই তো জুলাই সনদ হতে পারে। যেমন এই যে আমরা খুব শর্ট টার্মে করবো, মিড টার্মে করবো, ভবিষ্যতের জন্য রাখবো, এগুলো কিন্তু আমরা মানে যথেষ্ট জায়গায় একমত হব না বলে আমার একটা কারণে মনে হয়, মানে অনেকগুলোতে হবে না আর কি, মানে বেসিক কিছু জিনিসে একমত হয়, দ্বিমত হবে না। আমার ওই যে ঐক্যমত্য কমিশনে ফুয়াদ ভাইরা যান, আমি দেখেছি বিএনপিও একটা সংখ্যা দেয়, তারা অনেকগুলোতে হয়ে গেছে, কিন্তু কয়েকটা কোর কিছু কনস্টিটিউশনাল রিফর্মের জায়গায় তাদের দ্বিমত আছে। আমি মনে করি না যে এগুলোতেও তারা খুব সিগনিফিক্যান্টলি পরিবর্তিত হবেন, আমার মনে হয় না। আসলে ব্যাপারটা যেটা দাঁড়িয়েছে একটু বলে রাখা ভালো, মানে আমরা শেখ হাসিনাকে সরিয়ে আরবান এডুকেটেড মিডল ক্লাস অ্যান্ড এলিটস, আমি আবারও বলছি আরবান এডুকেটেড মিডল ক্লাস অ্যান্ড এলিটস, তারা একটা সংস্কারের চিন্তা করেছি। সংস্কার ভালো জিনিস, খারাপ জিনিস না। এবং এই সংস্কার যদি হয়, যে মানুষটা সংস্কারের বোঝে না সেও বেনিফিটেড হবে, কোনো সন্দেহ নাই তাতে। ধরুন বিচার বিভাগে কি করতে হবে, বিচার বিভাগে কোন সংস্কারটা না হওয়ার কারণে একজন গ্রামের সাধারণ মানুষ কোর্টে গিয়ে হয়রানির শিকার হয় সে জানে না, তাই সে সংস্কার হয়তো চায়ও না, সে ভাবে যে কোর্টটা এরকম, এটাই তার নিয়তি। কিন্তু ওই সংস্কারটা হলে সে বেনিফিটেড হবে। কিন্তু এই যে সংস্কারটা চাওয়া, কোন কোন সংস্কারগুলো আমরা করতে চাই, সেগুলো দিনের শেষে আসলে আমরা এরকম কিছু মানুষের ডিমান্ড, এবং এই আলোচনাটা হচ্ছে পলিটিক্যাল পার্টির মধ্যে। আপনি খেয়াল করবেন চ্যাথাম হাউসে যে ইন্টারভিউ হয়েছে ডক্টর ইউনূসের, সেখানে ইন্টারভিউয়ার তাকে একটা প্রশ্ন করেছিলেন, সেটা হচ্ছে যে সংস্কারের কথা বলছেন। দেখুন, এটা কিন্তু হতে পারতো টেকনিক্যালি, সংস্কার আলাপ হচ্ছে, বিএনপি তার ইশতেহারে সংস্কার আমি এটা করব, এবি পার্টি তার সংস্কারে এটা করব, জামায়াত এনসিপি এটা করব বলে নির্বাচনে যাবে, জনগণ ডিসাইড করবে কি করবে না করবে। ইনফ্যাক্ট এই প্রশ্নটাই তিনি করেছিলেন। এটাও তো একটা অপশন হতে পারতো, কিন্তু না, এটা আমরা করি নাই। আমি খারাপ বলছি না, কিন্তু আমরা এটা করি নাই। আমরা গেছি এমনভাবে একটু এলিটিস্ট একটা চিন্তায়, আমরা আমাদের মতো করে করলাম, কমিশন রেকমেন্ডেশন দিল, কমিশন চেষ্টা করেছে, আমি অন্তত আমার কমিশনের কথা বলতে পারি, একেবারে তৃণমূলের মানুষেরও মন্তব্য নেওয়ার চেষ্টা করেছে। সেটা শুধু নেয়ার জন্য নেয়া না, সেটা ইনকর্পোরেট করা হয়েছে, ওপেন অপিনিয়ন সার্ভে, নানান কিছু করে আমরা বোঝার চেষ্টা করেছি। এতে যে একদম তৃণমূল মানুষের পার্টিসিপেশন নেই তাও না, কিন্তু দিনের শেষে প্রসেসটা এরকম হলো। সে কারণে আমি ধারণা করি এখন পলিটিক্যাল পার্টিগুলো প্রত্যেকের তো আসলে চিন্তার টাইপ একই না। এবং আরেকটা বাস্তবতার কথাও যদি বলি, যে দলটা ক্ষমতায় যাবে আর যে দলটা ক্ষমতা থেকে অনেক দূরে, তার কমিটমেন্ট করা না করার মধ্যে ভিন্নতা থাকে। উদাহরণ দিই, ভারতের সাথে একটা যুদ্ধ লাগিয়ে দিতে পারলে যদি 5 তারিখের পর, অনেকে খুশি হতো না 5 তারিখের পর যে বাংলাদেশ যুদ্ধ ঘোষণা করছি, ডক্টর ইউনূস ভারতের সাথে যথেষ্ট টাফ অ্যাটিটিউড নিয়েছেন, এবং আমি মনে করি এই ক্রিয়েটেড এ বেঞ্চমার্ক, ভবিষ্যতে সব সরকারকে এটা ফলো করতে হবে। কিন্তু এই ডক্টর ইউনূস আবার মোদির সাথে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন না নিজে। এই যে সাইডলাইনে যে বৈঠকটা হলো, এটা বাংলাদেশ আগ্রহ জানিয়েছে এবং শেষ মুহূর্ত পর্যন্ত ঝুলিয়ে রেখে শেষে তারা রাজি হয়েছে। যখন ওনারা চলে গেছেন সেখানে, তারপরও কিন্তু কনফার্ম ছিল না যে এটা হবে কিনা। এই যে ডক্টর ইউনূস যে চাইলেন, বাইরে থেকে আপনি বলতে পারেন যে এটা বিভৎস করা, এটা মানি না, এটা করে আমরা কেন চাইবো, মোদিকে চাইতে হবে, আমরা তো ভারতের সাথে যুদ্ধ চাইতেছি একটা। কিন্তু না, আপনি যখন পাওয়ারে থাকেন আপনাকে অনেকগুলো ডিনামিক্স মাথায় রাখতে হয়। ঠিক একইভাবে বলছি যে দলটা এখন তৈরি হয়েছে ফ্রেশ ব্লাডদেরকে নিয়ে, তার সংস্কার চাওয়া, তার কাছে যারা এখন মূল লোকজন তারা সংস্কারকে যেভাবে দেখে, যে দলটা 50 বছর ধরে অপারেট করছে, যে দলের মধ্যে যথেষ্ট বৃদ্ধ মানুষজন আছে এবং তারা এম্পাওয়ার্ড, তার জন্য সব কিছু চেয়ে ফেলা, করে ফেলা সম্ভবত, আমি তার বক্তব্য জানি না, এত ইজি না। সো এই ডিনামিক্সগুলো আছে। এই কারণে যে অনেক জায়গায় একমত হবে তা না। তার উপরে 5 তারিখের পর আমরা দুর্ভাগ্যজনকভাবে একটা কালচারাল ফাইটের মধ্যে নেমে গিয়েছিলাম। আমি কথাটা তখনও বলতাম যে রাজনীতি তো আসলে 2 রকম হয়। আপনি একটা ওয়েলফেয়ার বেসড রাজনীতি করতে পারেন, আর আপনি একটা কালচারাল অ্যান্ড আইডেন্টিটি বেসড রাজনীতি করতে পারেন। তো ওটা এত বেশি প্রমিনেন্ট হয়ে দাঁড়ালো, এই আলাপগুলো আসলে এখন অফসেট। আমরা অফ রেকর্ড কিন্তু এই আলাপ ফুয়াদ ভাইয়ের সাথে করছিলাম যে আমরা এই আলোচনাগুলো অনেক করতে পারতাম, সোসাইটিতে মানুষকে আরও সচেতন করে তুলতে পারতাম, কিন্তু সেই প্রেক্ষাপট বা বাস্তবতা আসলে অনেকটাই এখন নেই। ফলে সংস্কার বা জুলাই চার্টারে করব এই সংখ্যাটা
খুব বেসিক কিছু জিনিস হবে। তবে আমি আপনার সাথে একমত, আমরা সমুদ্রে যেতে চাই, নদী হয়ে কিভাবে সমুদ্রে যাব সেটার একটা পথরেখা থাকা ভালো হবে। জি, অনেক ধন্যবাদ আসাদুজ্জামান ফুয়াদ। আরেকটা প্রসঙ্গ, যে প্রসঙ্গটা ডক্টর জাহেদ বলছিলেন যে